আমি প্রেগনেন্ট তামিম। তামিম একটা নোংরা গালি দিয়ে বলল, যার সাথে শুয়ে পেট বানাইছস তারই বল। আমার কাছে আর কোনোদিন কল দিবি না। আমাকে শান্তিতে থাকতে দে। আমি আমার মতো করে বাঁচতে চাই। এই জীবনে আমার কাউরে লাগবে না। ফোন রেখে নিতু চোয়াল শক্ত করে বসে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মুক্ত করে দিলাম তোরে, সুখে থাকিস, ভালো থাকিস, বাসা বেঁধে নতুন নেড়ে। কেমন করে মেঘ স্যারকে পটিয়ে নিল দেখলি? অন্য একজন বলল, ডিভোর্সি মেয়েদের এত দাম বাবা, অথচ আমরা ভার্জিন হয়েও দেখো কপালে কোনো ছেলেই জোটে না। একজন বলল, একবার তামিম স্যার, এবার তো রাঘব ভুয়াল উঠেছে বড়শিতে, একেবারে একটা কোম্পানির মালকিন হবে। নবনীর কান্না এলো এসব শুনে। নিজের মনকে নিজে প্রশ্ন করল, আমি কি আসলে এরকম কিছুর লোভে পড়ে মেঘকে ভালোবেসেছি? তবে কি আমি নিজের স্বার্থের জন্য বিয়ে করতে যাচ্ছি? সবার এই মনোভাব আমার সম্পর্কে, আল্লাহ তুমি তো জানো আমার মনে এরকম কোনো লোভ ছিল না। টেবিলে মাথা রেখে নবনী ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল সবার মুখ বন্ধ করতে হবে নিজের যোগ্যতা দিয়ে। আমিও সবাইকে দেখিয়ে দিব আমি কোনো কিছু লোভে পড়ে এরকম করিনি। নিতু ঠিক করলো তামিমকে সে আর একটা সুযোগ দিবে। নিজের বেহায়া মন বারবার ছুটে যাচ্ছে তামিমের কাছে, বারবার তামিমকে ভেবে যাচ্ছে। ফোন নিয়ে তামিমকে কল দিল প্রেগনেন্সির খবর জানাতে। একবার, দুইবার, তিনবার কল বাজতেই লাগলো। তামিম সকালে ফাইল দিতে এসে নবনীকে দেখল মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এরপর থেকেই তামিমের মাথায় আগুন চলছে যেন। অসহ্য লাগছে সব কিছু তামিমের। টেবিলে থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দিল নিচে। চারবারের সময় তামিম কল রিসিভ করে বলল, কেন কল দিয়েছিস তুই? আমার জীবন থেকে তো চলে গেলি। আমি এখন একটু শান্তিতে আছি। আমার শান্তি সহ্য হয় না তোর? প্রবল আত্মমর্যাদা সম্পন্ন নিতু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আমি প্রেগনেন্ট তামিম। তামিম একটা নোংরা গালি দিয়ে বলল, যার সাথে শুয়ে পেট বানাইছস তারই বল। আমার কাছে আর কোনোদিন কল দিবি না। আমাকে শান্তিতে থাকতে দে। আমি আমার মতো করে বাঁচতে চাই। এই জীবনে আমার কাউরে লাগবে না। ফোন রেখে নিতু চোয়াল শক্ত করে বসে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মুক্ত করে দিলাম তোরে, সুখে থাকিস, ভালো থাকিস, বাসা বেঁধে নতুন নেড়ে। হঠাৎ করেই যেন শীতের প্রকোপ বেড়ে গেল। যদিও গ্রামের তুলনায় শহরে শীত কম, তারপরেও নবনীর মনে হলো বেশ ভালোই শীত পড়ছে। আশেপাশের সব গাছের পাতা ঝরে পড়ে গেছে। এক বুক শূন্যতা নিয়েই শীত এসে হানা দিয়েছে প্রকৃতিতে। অথচ এই শীতেই আবার আমাদের দিয়ে যায় নানান রকম ফসল। শুক্রবারের এক কুয়াশা চড়ানো সাত সকালে নবনী গায়ে একটা বেগুনি রঙের কার্ডিগান আর গলায় মাফলার পেঁচিয়ে বসে আছে চেয়ারে। বাহিরে এখনো কুয়াশা। নবনীর ইচ্ছে হলো এই কুয়াশা চড়ানো সকালবেলায় প্রিয় মানুষের সাথে ব্যস্ত শহরের এই নিস্তব্ধ পথে অলিতে গলিতে একটু হেঁটে বেড়াতে। নবনীর অনেক কিছুই ইচ্ছে করে। কিশোরী মেয়েদের মতো ফুচকা খেতে গিয়ে ভালোবাসার মানুষের সাথে একটু ঢং করতেও মন চায় আজকাল। ঝুম বৃষ্টিতে ভিজে চা খেতে ইচ্ছে করে, শাড়ি পরে ঘুরতে ইচ্ছে করে। কি যন্ত্রণা! এই বয়সে এসব মানায় না নবনী জানে, কিন্তু নবনীর মন তা বুঝতে চায় না। প্রেমের প্রতিটি মুহূর্ত বেহায়ার মতো উপভোগ করতে ইচ্ছে করে নবনীর। মেঘ যখন রাতে বাসার নিচে এসে কল দিয়ে বলে, কি সুন্দর চাঁদনি রাত দেখলে। এ রাতে যদি একেবারে ৩০২ ধারার অপরাধের পর্যায়ে পড়ে, একটা সাদা রঙের শাড়ি পরে জলদি বের হয়ে আসো। আজ আমি চাঁদের জ্যোৎস্না দেখবো আর চাঁদকে আমার চাঁদের জ্যোৎস্না দেখাবো। নবনীর তখন হার্টবিট বেড়ে যায়। থরথর করে সারা শরীর কাঁপতে থাকে, বুক ধরপড় করে। মনে হয় এর চাইতে মধুর কথা, মধুর অনুভূতি বুঝি আর নেই। কিন্তু নবনী চায় না। এখনো পর্যন্ত মেঘের সাথে আলাদাভাবে কোথাও ঘুরতে চায়নি নবনী। মেঘের অনুরোধ অগ্রাহ্য করে। এসব ব্যাপার নবনী একদম হজম করতে পারে না। এখনো বড্ড ভীতু রয়ে গেছে সে। নবনী নিজেকে সামলে রাখে, নিজের মনের নিষিদ্ধ ইচ্ছের লাগাম টানে। মেঘকে কখনো ঘৃণা করেও টের পেতে দেয় না তার এসব ইচ্ছের কথা। একে তো নাচুনে বুড়ি, তার উপরে নবনী ঢোলের বাড়ি দিয়ে মেঘকে উস্কে দিতে চায় না মোটেও।
রাবিয়া বেগম নবনীর জন্য লেবু দিয়ে 1 কাপ চা নিয়ে এলেন। এলোমেলো লম্বা চুলে গলায় মাফলার পেঁচানো, চোখের নিচে কালি পড়ে যাওয়া মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে কোনো অচিনপুরের রাজকন্যা বুঝি ভুল করে তার ঘরে চলে এসেছে। গরিব ঘরে রূপ নিয়ে জন্ম নেওয়া কন্যারা বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হয়, অথচ আল্লাহ তার 3 মেয়েকেই অত্যন্ত রূপ দিয়ে পাঠিয়েছে। নবনী চা খেতে খেতে বলল, নামাজ পইরা তো এখনো আসলো না, কে জানে হাঁটতাছে হয়তো একটু। ভাই বোন সবাই নিজেদের রুম থেকে বের হয়ে এলো। রাবিয়া বেগম সবার জন্য চা বিস্কিট নিয়ে এলেন। শুক্রবার দিনটা সবার জন্য মিলন মেলার মতো হয়। নবনীকে যেহেতু শুক্রবার ছাড়া ফ্রি পাওয়া যায় না, তাই বাকি 3 ভাই বোন অপেক্ষায় থাকে শুক্রবারের। বিশেষ করে সাব্বির বেশি অপেক্ষায় থাকে। বড় বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বাড়াবাড়ি পর্যায়ের। মা, আজকে আমরা সবাই মিলে বাইরে খেতে যাব দুপুরে, রেডি হয়ে থেকো সময় মতো। নবনী ঠোঁট বাঁকিয়ে তাকালো। চৈতালি বলল। নবনী জিজ্ঞেস করলো, সাব্বির নেবে? দূর, সাব্বির ভাইয়া না, ভাইয়া একটা ঢ্যাঁড়স, আমাদের কোথাও নিতে চায় না। কিছু বললে বড় আপাকে আগে জিজ্ঞেস করে অনুমতি নেয়, আপা বকবে। নবনী চোখ রাঙিয়ে বলল, তোদের মতো নাকি? হো তো আমাকে ভালোবাসে, তোরা দুজন তো বাসিস না। 2 বোন হেসে বলল, আমরা ভাইয়াকে ভালোবাসি, ভাইয়া তোমাকে ভালোবাসে, তো সেই হিসেবে আমরাও তোমাকে ভালোবাসি। রাবিয়া বেগম রান্নাঘর থেকে শুনছেন মেয়েদের কথাবার্তা। আপন মনে হাসছেন তিনি এসব শুনে। হাসিম আলী এলেন 2টা কাগজের ঠোঙা হাতে নিয়ে। ভেতরে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা ভর্তা। ভাই বোন সবাই হুমড়ি খেয়ে পড়ল পিঠার উপর। হাসিম আলী ব্যস্ত হয়ে বললেন, আরে তোরা থাম, এখনই খাচ্ছিস যে সবাই? মেঘ বাবাজি আসতেছে, ও আসলে সবাই মিলে খাবো আমরা। মুহূর্তেই সবাই পিঠা রেখে দিল নবনী ছাড়া। চৈতালি বলল, আপা কি শোষারে, এখন খেয়ে নিচ্ছে, তোর সইছে না আপার? নবনী কিছুটা লজ্জা পেল যেন, তবুও প্রতিক্রিয়া না দেখিয়ে খেতে লাগলো। মেঘ এসে হাজির 10 মিনিটের মাথায়, হাতে নিয়ে মিষ্টির প্যাকেট, ফলমূল। রাবিয়া বেগম টেবিলে পিঠা সাজিয়ে দিয়ে রান্নাঘর থেকে পরোটা, ডিম ভাজা, নুডলস নিয়ে এলেন। নবনী অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করলো, তোমরা সবাই জানতে উনি যে আসবে সকালে, এজন্য এসব করে রেখেছো, অথচ আমাকে কেউ বলার প্রয়োজনও মনে করনি। মেঘ পিঠায় ভর্তা মাখাতে মাখাতে বলল, তোমাকে কেন বলবে? তুমি যেন সংসদের স্পিকার যে কোনো কাজে তোমার সংসদে বিল উপস্থাপন করতে হবে, আর এমন ভাব করছো যেন তোমাকে দেখতে আসছি আমি এসেছি আমার রসগোল্লার মতো মিষ্টি 2টো বোনের কাছে। ওদের দেখি না কতদিন, তাই ওদের সাথে সময় কাটাতে এসেছি। এখানে তোমাকে বলতে হবে কেন? নবনীর রাগ হলো মেঘের এরকম নির্লিপ্ত কথা শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, বেশ তো। নবনীর ফোলানো নাকের দিকে তাকিয়ে সবাই হেসে ফেলল। নবনী কপট অভিমান করে চলে গেল নিচের রুমে। একটু সময় পরে নবনী শুনতে পেল বাহিরে তুমুল হইচই হচ্ছে। মেঘ, সাব্বির, ফাল্গুনী, চৈতালি সবাই মিলে চিৎকার করছে একটু পরপর। নবনী নিজের কৌতূহল চেপে রাখতে পারল না আর। দরজা খুলে বের হয়ে এলো। দেখে সবাই মাথা এক করে বসে আছে। এগিয়ে গিয়ে দেখে লুডো খেলছে সবাই মিলে। নবনীর হঠাৎ করেই ভীষণ ভালো লাগলো। এরকম একজন মানুষ সব মেয়েই কামনা করে জীবন সঙ্গী হিসেবে, যে মেয়েটার সাথে সাথে মেয়েটার পরিবারের মানুষদেরও আপন করে নিবে। নবনীর মনে পড়ে যায় তামিম কখনো ফাল্গুনী, চৈতালির সাথে খুব একটা কথা বলতো না, সাব্বিরের সাথেও না। একটা আলাদা গাম্ভীর্যের মুখোশ পরে থাকতো ওদের দেখলে। ওরা সবাই তামিমকে দুলাভাই ডাকতো সামনাসামনি, আর পেছনে বলতো আপার বর, অথচ মেঘকে ওরা শুরু থেকেই ভাইয়া বলে। সম্পর্কের এই ছোট ছোট যত্ন মানুষকে ভীষণ আনন্দিত করে তোলে। সম্মান বেড়ে যায় বিপরীতে থাকা মানুষটার প্রতি। রাবিয়া বেগম চেয়ারে বসে স্মৃতিচারণ করছেন। সেই কবে গ্রাম থেকে এসেছেন। গ্রামে থাকা মানুষ শহরে এসে যতই আরামে থাকুক, গ্রামের জন্য মন পড়েই তার। আহা, এরকম সময় তো ছেলে মেয়েদের চুলার পাশে বসিয়ে রাতের বেলা পিঠা বানিয়ে খেতেন সবাই মিলে। সকালে গাছের তাজা রস আনত হাসিম আলী। ছেলেমেয়েরা কাঁচা রস খাওয়ার জন্য কাড়াকাড়ি করত। কি মধুর সেসব দিন ছিল।
আর কবে যাওয়া হবে গ্রামে কে জানে। লুবনার বিয়ে উপলক্ষে ভীষণ তোড়জোড় চলছে। তাহেরা বেগম ভীষণ আগ্রহ নিয়ে সবাইকে কার্ড পাঠাচ্ছেন, বারবার অনুরোধ করেছেন সবাইকে বিয়েতে আসার জন্য। মনের মধ্যে একটা সুপ্ত অহংকার জন্মেছে তাহেরা বেগমের, যেন সবাইকে দেখাতে চায় মেয়েকে কেমন ভালো জায়গায় বিয়ে দিচ্ছে। দেখুক সবাই কয়জন পারে এত বড় ঘরে মেয়ে বিয়ে দিতে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হলো। বিয়েতে পাত্রপক্ষ লুবনাকে 12 ভরি ওজনের গহনা দিল, যার মধ্যে গলার হারের ওজন 5 ভরি। তাহেরা বেগমের বুক ভরে গেল গর্বে। আত্মীয় স্বজন সবাইকে ফিসফিস করে বলতে লাগলেন, দুবাইয়ের সোনা এগুলো একেবারে 22 ক্যারেটের খাঁটি সোনা, বুঝলেন? মেয়ের আমার রাজকপাল, নয়তো এরকম বড় ঘরে আমাদের আত্মীয় স্বজন কেউ মেয়ে বিয়ে দিতে পেরেছে নাকি? অহংকার করে বলছি না, তবুও দেখেন না। জামাইয়ের বয়স একটু বেশি মনে হচ্ছে, মাথায় চুলও মনে হয় তেমন নেই। তাহেরা বেগম ছ্যাদ করে উঠে বললেন, না না, বয়স ঠিকই আছে, তাছাড়া চুলও আছে, আমি নিজে দেখেছি। বিয়ে হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। তাহেরা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতদিনে নিশ্চিন্ত হয়েছেন ভেবে স্বস্তি পেলেন, অথচ তিনি যদি জানতেন এর ভেতরে কত অজানা রহস্য রয়ে গেছে, তবে নাকের জল আর চোখের জল এক করে ফেলতেন। ফয়সাল চেম্বারে বসে রোগী দেখছে। হঠাৎ করেই কল এলো হাসপাতালে একজন পেশেন্ট এসেছে, এমার্জেন্সি যেতে হবে। অ্যাসিস্ট্যান্টকে বাকিদের ফি ফেরত দিয়ে দিতে বলে ফয়সাল উঠে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। নিতু শুয়ে আছে হাসপাতালের বেডে, স্যালাইন দেওয়া হাতে। ফয়সাল একটা ইনজেকশন পুশ করতে করতে বলল, প্রাপ্তবয়স্ক একজন মানুষ যখন বাচ্চাদের মতো কাজ করে, তখন তাকে আসলে কিভাবে বোঝানো যায় আমার জানা নেই। আপনি আমার আপন কেউ হলে অন্ততপক্ষে 2টা থাপ্পড় উপহার পেতেন। নিতু বাহিরের দিকে তাকিয়ে বলল, জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখার জন্য যখন সব দুয়ার বন্ধ হয়ে যায়, ডাক্তার মানুষ তখন কি নিয়ে বাঁচে? বাঁচতে হলেও তো একটা অবলম্বন চাই। ফয়সালের হাসি পেল শুনে। তবে সে কিভাবে বেঁচে আছে কেউ কি জানে সেটা? ফয়সাল হেসে বলল, নিজের বেঁচে থাকার জন্য নিজেকেই দুয়ার খুঁজে নিতে হয়। আচ্ছা, এটা বলুন, কয়টা খেয়েছেন? নিতু হেসে ফেলল এই প্রশ্ন শুনে। তারপর বলল, মরতে তো চাইনি, নিজের কষ্টটা সাময়িক সময়ের জন্য অসহ্য হয়ে গেছিল, তার থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চেয়েছি। মাত্র 3টি ট্যাবলেট খেয়েছি। ফয়সাল হেসে বলল, আপনার আব্বা আম্মা তো বললেন 2 পাতা খেয়ে নিয়েছেন। না না, 2 পাতা থেকে 20টা ওষুধ বের করেছি ঠিকই, বাকি 17টা ফেলে দিয়েছি, সাহস হয়নি। ফয়সাল চেয়ার টেনে বসল বেডের পাশে। তারপর বলল, এই সময়ে মানুষ চায় 1000 বছর বাঁচতে। নিজের যতই কষ্ট থাকুক, নতুন সেই অতিথি আসছে তাকে পৃথিবীর আলো দেখাতে, তার মুখ থেকে মা ডাক শুনতে। মানুষ 1000 বছর বাঁচার ইচ্ছে পোষণ করে। আপনার বেঁচে থাকার স্বপ্ন তো আপনার মাঝেই আছে। নিতুর কপালে ঘাম জমতে শুরু করলো। বিড়বিড় করে বলল, ও স্বপ্ন নয় ডাক্তার, ও দুঃস্বপ্ন আমার। ওকে আমি এই নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুরতা দেখাতে চাই না। আমি এত শক্ত মনের মানুষ হয়েও ভেঙে পড়েছি। ও কিভাবে টিকে থাকবে? আমি চাই ও এসব যন্ত্রণা ভোগ না করুক। ও যখন জানবে ওর বাবা ওকে নিজের সন্তান বলে স্বীকার করে না, তখন ও কিভাবে সহ্য করবে? আমি চাই না, আমি কিছুতেই চাই না এরকম কিছু হোক ডাক্তার। আমি সব ভেঙে ফেলবো, খুন করে ফেলবো সবাইকে। নিতু হঠাৎ করেই ভীষণ উগ্র হয়ে গেল। টান দিয়ে স্যালাইনের তার খুলে ফেলল। চিৎকার করে বলতে লাগলো, ও আমায় ভালোবাসেনি ডাক্তার, ও আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, আমার বাচ্চাকে ঠকিয়েছে। আমি তাকে ঘৃণা করি ডাক্তার, তবুও কেন ওকে ভুলতে পারি না। আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। আমাকে ভালোবাসার কেউ নেই, আর আমার কথা শোনার কেউ নেই ডাক্তার। ফয়সাল শক্ত হাতে নিতুর 2 হাত চেপে ধরে রাখল। জোর করে নিতুকে শুইয়ে দিল। তারপর নিতুর সাথে আস্তে আস্তে কথা বলতে লাগলো। ভরসা দিয়ে বলল, আপনি আগে শান্ত হয়ে শুয়ে থাকুন প্লিজ। আপনার সব অভিযোগ আমি শুনব। আমি আছি আপনার সব কথা শোনার জন্য।
হাঁপাতে হাঁপাতে নিতু ঘুমিয়ে গেল ফয়সালের হাতের আঙ্গুল ধরেই। ফয়সালের মনে হলো এই মেয়েটার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসে মেয়েটা ঠকে গেছে, সেই শোক সামলাতে না পেরে এরকম পাগলামি করছে। বুক পকেট থেকে একটা স্ট্যাম্প সাইজের সাদা কালো ছবি বের করলো ফয়সাল। নির্নিমেষ ছবির সেই যুবতীর দিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কেন ভালোবাসা? কাউকে বানিয়ে দেয় একরকম পাগল, আর কাউকে করে দেয় আমার মতো অনুভূতিহীন।